কনজিউমার হিসেবে যেনারা ক্রেতা যেনারা তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। তো আপনারও দায়িত্ব রয়েছে, আপনি একটি প্রোডাক্ট ক্রয় করবেন, এটি দেখে নিতে হবে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ঠিক আছে কিনা, এবং এমআরপি যে মূল্যটা লেখা আছে সেই মূল্যের চেয়ে বেশি নিয়েছে কিনা, এটি তো আপনি বাসায় যেয়ে দেখবেন। তো দয়া করে বাসায় গিয়ে দেখার পূর্বে এই কেনার সময়, ক্রয়ের সময় একটু চেক করে দেখেন। তাহলে উভয়ই যদি দায়িত্বশীল হন, সেক্ষেত্রে আমাদের অভিযোগটা কম হয়, রাষ্ট্র স্মুথ অবস্থায় চলে যায়। আমরা চাই যে অভিযোগের সংখ্যা শূন্যের কোঠায় আসুক। কনজিউমার সচেতন হবেন, বিক্রেতা যিনারা আছেন বিজনেসম্যান ওনারাও সচেতন হবেন। উভয়ের সচেতনতার মাধ্যমে আমাদের একটা সুন্দর বাজার ব্যবস্থা করে উঠবে, এটি আমাদের প্রত্যাশা থাকবে। রিনোভেক্স 23 এর একটা ভ্যাকসিন, একজন কাস্টমার এই ভ্যাকসিন কিনেছেন আপনার প্রতিষ্ঠান থেকে 8 আগস্ট, আজকে 10 তারিখ, 2 দিন আগে, এবং সেটির মেয়াদ শেষ হয়েছে মে 2026। জুন, জুলাই, আগস্ট 3 মাসের আগে, মানে 4 মাসের মতো আগে মেয়াদ শেষ হয়েছে। সেই ভ্যাকসিনটা আপনার বিক্রি করেছেন, তো এটি আইনত দণ্ডনীয় অপরাধ। আর যেহেতু ভ্যাকসিন, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য মূলত এই ভ্যাকসিনটা নেওয়া হয়। সেটি আবার যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে সেটি আরো বড় দুঃখজনক বিষয়। তো আপনার প্রতিষ্ঠানটিকে এই অপরাধ যেহেতু প্রমাণিত হয়েছে, আমরা ব্যাচ নাম্বার, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ সবগুলো আমরা মিলিয়ে নিয়েছি এবং অনেক সময় লেগেছে, তাই না? আপনারা তো অপারেট করছেন, এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু সুন্দর অপারেট করেছেন, তথ্যটা উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। যদিও আমাদের কাছে এভিডেন্স ছিল এবং তার সাথে মিলে গেছে আপনার এভিডেন্সটা, তো এটি করার সুযোগ নেই। আপনার প্রতিষ্ঠানটিকে এই অপরাধে 40,000 টাকা জরিমানা আরোপ করা হলো। একই সাথে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ যত ওষুধপত্র আছে সবগুলো আপনার নিজ দায়িত্বে দয়া করে সরিয়ে নেবেন এখান থেকে। হ্যাঁ, সেটি। আর কোনো কারণে যদি থেকে থাকে, আপনার লাইসেন্সের টার্মস এন্ড কন্ডিশনে তো লেখা আছে যে কোনো ক্রমে এই মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ রাখতে পারবেন না। এরপরও মানবিক কারণে কোনো কারণে হয়তো এক পিস যদি থেকে যায়, যখন বিক্রি করছেন যিনি সেলসম্যান, ওনার দায়িত্ব হচ্ছে যে মেয়াদ আছে কিনা এটি দেখা, নিশ্চিত করা। সেটা আপনারা করতে পারেননি, এটি নির্দেশনা থাকলো। তো আপনার এখানে অনেক বিদেশি ওষুধ আছে এবং সেই বিদেশি ওষুধের গায়ে কোনো ইম্পোর্টারের নাম ঠিকানা লেখা নেই এবং এমআরপিও লেখা নেই। তো সেখানে ইচ্ছাকৃতভাবে আপনারা দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকবে, এটি করার সুযোগ নেই। একই সাথে ভেজাল ওষুধ হতে পারে, যেহেতু ইম্পোর্টারই নেই, টেস্ট করা যাচ্ছে না। এবং যিনি বিক্রি করছেন সেই ক্যাশ মেমো আমরা দেখলাম, তার নাম লেখা আছে কিন্তু তার নামের পরে কোনো ঠিকানা লেখা নেই, কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই, ইমেল সেটিও দেওয়া নেই, তাকে আমরা টেস্ট করতে পারছি না। তো এই ওষুধগুলো সন্দেহজনক ওষুধ, এগুলো বিক্রি করতে পারবেন না। যদি ইম্পোর্টার না থাকে, যদি ক্যাশ মেমোতে বিক্রেতার নাম এবং ঠিকানা যথাযথভাবে না থাকে, তাহলে সেই ওষুধগুলো দয়া করে ক্রয় করবেন না বিক্রির জন্য। যেহেতু এটি করেছেন, এটিও অপরাধ। এই অপরাধে আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, জাস্ট এটি সিগন্যাল দেওয়া হলো। এরপরও যদি এগুলো করেন, সেক্ষেত্রে আইনের সর্বোচ্চ যে প্রয়োগ আছে সেটি করা, অর্থাৎ সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। ইব্রাহিম ট্রেডার্স নাম দিয়েছে, যেমন আমি আব্দুল জাব্বার, আব্দুল জাব্বার নামে বাংলাদেশের বহু আছে, লোকজন আছে না? আমি তো আলাদা স্পেসিফিক আইডেন্টিফিকেশন, আমার বাবার নাম হয়তো তার সাথে আব্দুল জাব্বারের মিলবেন। বাবার নাম কোনো কারণে যদি মিলেও যায় কাকতালীয় ভাবে, কিন্তু মায়ের নাম মিলবে না, মায়ের নাম মিলবে না, আবার গ্রামের অ্যাড্রেস মিলবে না। আবার গ্রামে একই গ্রামে থাকতে পারে একই ব্যক্তি, কিন্তু এই জন্য আমাদের স্পেসিফিকেশন এরকম হতে হবে যেন আলাদা হয়ে যায় সবকিছু। তখন এখানেও যেমন কিছু দেয়নি, এইখানেও কিছু নেই, এখানেও ঠিকানা লেখা নেই, এইখানেও কোনো ঠিকানা। এটা কিন্তু স্যার এটা তো নেই, তো আছে, এটা তো আছে। মানে এখানে ক্যাশ মেমোতে উনি দিচ্ছে, বাট এখানে উনি কোনো ইয়ে দেয় না, এখানে ক্যাশ মেমোতেও দেয় নাই, আর এগুলো তো কিছুই দেয়নি। কার্যক্রমে তো সন্দেহজনক, টোটালি সন্দেহজনক। এখানে আমি ধরবো তাকে, কোথায় ধরবো তাকে? আমি নোটিশ জারি করবো যে ভাই আপনি বিক্রি করলেন এই ওষুধগুলো অনেক দামি, অনেক দামি ওষুধ, লেখা আছে মেড ইন ফ্রান্স, মেড ইন ইউকে, মেড ইন যে ইস্তাম্বুল লেখা আছে, তারপর মালয়েশিয়া লেখা আছে, ভালো কথা, ঠিক আছে। তো আপনাকে আমি ওনাকে যে আমি নোটিশ জারি করবো, তো নোটিশ জারি করো তো অ্যাড্রেস নেই, ইমেল নাম্বার থাকলে ইমেলে করা যায়, টেলিফোন থাকলে টেলিফোনেও তাকে ফোন করে ডেকে নেওয়া যায়, অথবা আমরা বিটিআরসি কে রিকোয়েস্ট করলে অ্যাড্রেসটা বের করে দিতে পারবেন। মোবাইল ফোন নেই, টেলিফোন নেই, ইমেল নেই, তার
স্পেসিফিক কোনো অ্যাড্রেসও দেওয়া নেই। ওনার নাম্বার আছে? আপনি কথা বলবেন কিনা আপনার ব্যাপার, কিন্তু আমরা যা পেলাম আপনি তো আমার সাথে একমত। জি স্যার। আপনি জেনে শুনে এই কাজগুলো করছেন কেন? আগে কথা বলেন না কেন? এখন যে কোশ্চেনটা করবেন সেই কোশ্চেনটা আগে তাকে করেন না কেন? কারণ এই ওষুধগুলো বিক্রি করলে অনেক বেশি লাভ পাওয়া যায়। এই তো বিদেশি ওষুধ, ভিআইপি কাস্টমার, এটা হয়তো কোনো কোশ্চেন করে না, রিসিভের যা সময় চান হয়তো ঠিক- বাই মিস্টেকলি মিস হয়ে গেছে। একটি দাঁত সবগুলো পেতে পারে। এই ধরেন যত কাজে সবগুলোতে একই সমস্যা। একটি মিসিং হতে পারে, অলরাইট, সেটা অ্যাকসেপ্টেবল। আমি ধরলাম যে এটা ভুল হয়ে গেছে, কিন্তু সবগুলো যখন একই সমস্যা থাকে তখন সেগুলো আর ভুল বলা যায় না, তখন অপরাধ মনে হয়। প্রাইসটা ডিসক্লোজ হয়ে যাবে স্যার। না, প্রাইসটা ডিসক্লোজ হোক, সমস্যা নাই। এটাই তো শুনেন, এটা তো কনজিউমারদের রাইটস। তথ্য অধিকার আইনে এবং ভোক্তা অধিকার আইন এটি জমজ ভাই বলা হয়, একদিনে হয়েছে। তো ওই তথ্য অধিকার আইন অনুযায়ী ছাত্র জানার অধিকার আছে, আর ভোক্তা অধিকার আইন অনুযায়ী জানার অধিকার আছে। এখানে একটা কমিশন থাকবে, যেমন বাংলাদেশে ওষুধের ক্ষেত্রে লেখা থাকে না এমআরপি এত টাকা, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি ওখানে তো একটা কমিশন পান, একটা বেনিফিট আছে না? হ্যাঁ, আছে, আছে। রিটেলার কত, হোলসেলার কত দিবে সেটি কোম্পানি নির্ধারণ করে একটা জি। এমআরপি নির্ধারণ করে, এবং তার একটা লাভ সহ। জি স্যার। ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে একই কথা, যিনি ইম্পোর্টার ওনার একটা লাভ থাকবে, রিটেলার যিনি ওনার লাভ থাকবে, আর মিডিলে যদি সাপ্লায়ার থাকে তাহলে তারও একটা লাভ থাকবে। এটা হিসাব করেই এই এমআরপি নির্ধারণ করা হয়। এমআরপি তো থাকবেই, মানে এমআরপি যদি না থাকে, এই যে আপনি সত্য কথাটাই বলে ফেলেছেন যে এমআরপি যদি কাস্টমার জানে তাহলে আর বার্গেনিং করবে, বলে এত দাম কেন, এই তো গুমর ফাঁস হয়ে যাবে। এই গুমরটা ফাঁস করতে চাচ্ছেন না, কিন্তু আইন হচ্ছে ফাঁস করে দেওয়া। এমআরপি 5,000 টাকা, কাস্টমার এখন ওই ভেরিফাই করবে যে এই একই ওষুধ অন্য জায়গায় আর কম দামে পাওয়া যায় কিনা। প্রাইস ও, ভেরিয়েন্ট করে, স্যার। আসলে আসলে দাম কত? এই যে সমস্যা তো এটাই, এই 25 সালে ডিসেম্বরের যেটি সেটি 26-এর আগস্ট এসে বিক্রি করছেন, এর ভিতর আর বিক্রি নেই, তাই না? এইটাই মেয়াদের জন্য বিক্রি করে দিয়েছেন, এই প্রোডাক্টটাই মেয়াদের জন্য বিক্রি হয়ে গেছে। বের করেছেন তো, মেয়াদের জন্য ছিল, মে মাসে মেয়াদ শেষ। আমাদের সব তথ্য আছে, মে মাসে এটা মেয়াদ শেষ, এই তো ফ্যাক্ট। আমার সাথে একমত কিনা? জি স্যার। জুন 24-এ তৈরি, মে 26-এ এবার আসলে মেলা যাবে, কাস্টমার মেলা যাবে। এই proof তো আপনার কাছে আছে, আপনার কাছে তো আছে। আমার কাছে থাকো, এটা কি প্রয়োজন আছে স্যার? আর প্রয়োজন নেই, নিয়েছি ছবি। দেখতে। আমার কাছে তো এভিডেন্স থাকবে, কিন্তু আপনার এভিডেন্স গুলো যা আছে সেগুলো আমরা জাস্টিফাই করে দেখছি। ইনজাস্টিস তো করার সুযোগ নেই, না। আছে? না, না, কোনো সুযোগ আপনি কি আমার প্রতিপক্ষ? না, কখনোই না। যিনি অভিযোগ দিয়েছেন উনিও তো আমার ফ্রেন্ড, তাও না। 18 কোটি মানুষের পক্ষে আমরা কাজ করছি। জি স্যার। বাংলাদেশের 18 কোটি মানুষের সকলেই আমাদের ফ্রেন্ড, কেউ আমাদের প্রতিপক্ষ না। তদন্তটা নিরপেক্ষ হতে হবে। তো আপনাদের কাছ থেকে যখন কাগজপত্র পেয়ে যাবো তখন দেখবো যে আসলে হ্যাঁ সব ঠিক আছে। কাগজপত্র আছে, কাগজপত্র আছে আমাদের কাছে, বাট যেটা আমাদের একটা জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় রাখা উচিত ছিল একটা সেট। হেড অফিসে সেটা এখানে রাখা উচিত। ওই জায়গাটা একটু আমার মনে করেন ড্রাইভিং লাইসেন্স আছে, বাসায় রেখে আমি ড্রাইভ করছি, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? হবে না, আমার কাছে রাখতে হবে। ইন্টেনশনালি ভালো। হয় নাই। এর সবচেয়ে আমাদের রং যেটা হয়েছে স্যার, আমি কাস্টমারকে যখন এটা সার্ভ করতে যাই তখন কি আমার এক্সপায়ার ডেটটা তখন কিন্তু দেখা উচিত ছিল। প্রথম কথা এখানে রাখাই উচিত হয়নি, এরপরও কোনো কারণে ভুল বশত থেকে যেতে পারে। জি স্যার। যখন সেল করছেন যিনি, ওনার উচিত ছিল দেখে দেওয়ার জি স্যার। যে আসলে কি বিক্রি করছি হ্যাঁ, এটা মেয়াদ আছে কিনা। স্যার অ্যাকচুয়ালি আমার দিক থেকে স্যার আমি যেটা বলবো এটা ইন্টেনশনালি হয় মানে অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত হয়েছে, যেটা ডিসপ্লেতে রাখছি এমনকি সেল করতে দুইটাই কিন্তু অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত হলে স্যার কোয়ান্টিটিটা বেশি থাকে, কিন্তু এক পিস কোয়ান্টিটি, মানে এটাতে অন্তত বোঝা যায় যে আমরা ইচ্ছাকৃত ভাবে এটা করি নাই, আচ্ছা, অনিচ্ছাকৃত ভাবে। মনে হয়। কোয়ান্টিটি স্যার এখন আমি বলি, একজন বিচারক বিচার করছেন হত্যা মামলা, ইন্টেনশনালি মানে খুন করে দিয়েছেন। আর একটা ইস্যু ছিল যে ওই যে ইন্টেনশনের বাইরে, ইন্টেনশন ছিল না। বিচারক রায় দিবেন, দুইজনেরই দণ্ড হবে, এটা ঠিক আছে, কিন্তু দণ্ডের গ্রেভিটি এবং ইন্টেনশন এই দুইটা মিলেই একটু ভিন্ন রকমের রায় হতে পারে, কিন্তু খালাস পাবে না। ওনার অপরাধ তো প্রমাণিত, ওনাকে মৃত্যুদণ্ড না দিয়ে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড কারাবেন, দণ্ড তার হবে। এটা কি? কিন্তু এখন চলে আসেন গ্র্যাভিটিটা কেমন, এটি হচ্ছে কি কাজে ব্যবহার হয়?
এখন তাহলে এই যে নিউমোনিয়া রোগের জন্য এটা ব্যবহার করা হচ্ছে, আপনারা বলেন এটা কাজ করবে কিনা? তুমি আশা নিয়ে বসে থাকবেন যে এই মেয়াদ থেকে মিনিমাম ভ্যাকসিন কয়টা নেওয়া লাগে? বছরে একটা নিতে হয়, আর একটা হচ্ছে যে এই 1 বছর নিশ্চিত থাকতে হবে, সেটি না হয় ওনাকে আবার একটা হতে পারে, তাই না? তিনি আক্রান্ত হতে পারে।